গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো। তারপর আকাশে বাতাসে একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা ভাসতে থাকলো, যেই সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তখন ফ্রান্সে হাসপাতালে। তিনি তার মনিবের কাছ থেকে ডিব্রিফ নেয়ার জন্য ৩ দিন ধরে অপেক্ষা করলেন, যেই ৩ দিনে বাংলাদেশের শত শত মানুষ মারা গেল। যাই হোক, তারপর তিনি এলেন, সরকারের দায়িত্ব নিলেন। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর দেশে অনেক কিছুই ঘটতে পারত, অন্তত ৩টি ঘটনা তো অবশ্যই ঘটতে পারত। ডক্টর ইউনূস দেশে ফিরে জুলাই অভ্যুত্থানকে বিপ্লব এবং নিজেকে বিপ্লবের মহানায়ক হিসেবে ঘোষণা করতে পারতেন। বলতে পারতেন, আমিই মাস্টার মাইন্ড, আমি এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। তারপর বিপ্লবী সরকার গঠন করে সত্যি সত্যি রিসেট বাটনে চাপ দিতে পারতেন। এমনটা ঘটতেই পারত। অথবা এমনটাও ঘটতে পারত যেখানে ডক্টর ইউনূস দেশে ফিরে এসে ছাত্রদেরকে তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা দিয়ে অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার বিচারকে অগ্রাধিকার দিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাধিক গুরুত্ব দিতে পারতেন। ডান বাম মধ্যপন্থীদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে পারতেন। আর সবচেয়ে ভালো যেটা হতে পারত সেটা হলো ডক্টর ইউনূস দেশে ফিরে এসে নিজেকে জনগণের নেতা হিসেবে ঘোষণা করে জাতীয় ঐক্য ও সংহতির প্রতি গুরুত্ব দিতে পারতেন। সেনাবাহিনীকে দিয়ে মব ভায়োলেন্সের রাশ টেনে ধরতে পারতেন। ধর্মীয় সংখ্যালঘু এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাধারণ কর্মী সমর্থকদের আশ্বস্ত করতে পারতেন, তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে পারতেন। অর্থনীতির গতি সঞ্চার, পতিত আওয়ামী লীগ সরকারের বিচার, আহতদের চিকিৎসা, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনী রোডম্যাপকে সর্বাধিক গুরুত্ব দিতে পারতেন। আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতার সংগ্রামের প্রতি কোনো প্রকার বিরূপ মনোভাব না দেখিয়ে ইতিহাসের বঞ্চিত নেতা ও অধ্যায়কে প্রাপ্য সম্মান ও স্বীকৃতির ব্যবস্থা করতে পারতেন। কিন্তু এর কোনোটিই ঘটেনি কারণ মিস্টার ইউনূস ইজ নট ব্রেভ এনাফ। মিস্টার ইউনূস ইজ গুড ফর নাথিং। মিস্টার ইউনূস ইজ এ পাপেট অ্যান্ড জুলাই ওয়াজ নট আ রেভলিউশন। ভিডিও শুরুতে আমি যে 3টি ঘটনার কথা বলেছি, সেই ঘটনাগুলো শুভ এবং অশুভ মিশ্রিত। এই ঘটনাগুলো ঘটতে হলে মিস্টার ইউনূসকে হয় ফেরেশতা হতে হবে, না হয় শয়তান, যার কোনোটি ডক্টর ইউনূস নন। তিনি একজন স্মৃতিকাতর বৃদ্ধ, যেই বৃদ্ধ নিজেই অন্ধ। আয়না বিক্রি করা তার পক্ষে সম্ভব নয়। দেখুন, আপনি একজন বিশ্বনাগরিক, একজন নোবেল লরিয়েট, একজন ছলনাময় প্রপার্টি ম্যানুফ্যাকচারার। আপনার ছলনার জাল দুনিয়া জুড়ে বিস্তৃত এবং গিভ অ্যান্ড টেইকের বিচারে এই জালটা বেশ শক্তই বলা যায়। এখন বৃদ্ধ বয়সে এসে কালার রেভলিউশনের মাধ্যমে আপনি একটি দেশের ক্ষমতায় বসবেন, যেই দেশের জন্মই হয়েছে রক্ত স্নানের মাধ্যমে, 30 লক্ষ মানুষের রক্ত, এবং তারপর আরও রক্ত ঝরেছে। এই দেশে অসংখ্য সামরিক বেসামরিক অভ্যুত্থান হয়েছে, দেশের একাধিক রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে। এমন একটি দেশের সরকার প্রধান হওয়ার আগে আপনার উচিত ছিল নিজের বয়স, শারীরিক ও মানসিক ক্ষমতা সম্পর্কে আরও নিশ্চিত হয়ে নেওয়ার। কারণ আপনি তো আসলে দেশটির দায়িত্ব নিতে আসছেন না, আপনি এসেছেন আপনার মনিবের দেয়া অ্যাসাইনমেন্ট এক্সিকিউট করতে, যেই অ্যাসাইনমেন্ট স্পষ্টতই জনবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। দেখুন মিস্টার ইউনূস, আপনি যে ফেরেশতা নন তা আমরা জানি, কিন্তু আপনি কি একজন শয়তান? গত 9 মাসে আমাদের জানা হয়ে গেছে যে আপনি একজন শয়তানও নন। শয়তান হতে হলে যে যোগ্যতা থাকা লাগে তার বেশিরভাগই আপনার নেই। আপনি আসলে একটা অচল মাল, যেই মাল ভাঙ্গারির দোকানেও বিক্রি হয় না। সরকার প্রধান হয়ে আপনার দায়িত্ব ছিল একটি এবং কাজ ছিল 3টি। দায়িত্বটা হলো যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের গোলামি চালিয়ে যাওয়া। আর প্রথম কাজটি ছিল সেন্ট মার্টিনকে যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়া। দ্বিতীয় কাজ ছিল চট্টগ্রাম বন্দরে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং তৃতীয় এবং সর্বশেষ কাজ ছিল রাখাইন সীমান্তে করিডোর, চ্যানেল, প্যাসেজ যাই বলে না কেন সেটি খুলে দেওয়া। এই কাজগুলো করার জন্য যে 4টি জিনিস আপনার সবচেয়ে বেশি দরকার ছিল তা হলো অনুগত সেনাবাহিনী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের সমর্থন, ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর দোয়া এবং জনমনে একটা দুরন্ত আশাবাদ। অথচ আপনি কি করলেন? দেশে ফিরে প্রথমেই জনগণকে আতঙ্কিত করে তুললেন। মবস্টারদের লেলিয়ে দিয়ে দেশটাকে পরিণত করলেন জাহান্নামে। নিম্ন আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্ত শ্রেণীকে ঠেলে দিলেন চরম অনিশ্চয়তার দিকে। সাধারণ মানুষকে করে তুললেন অস্থির, অশান্ত। কিছুদিনের মধ্যেই বিএনপির ভেতরে ঢুকিয়ে দিলেন -2 আতঙ্ক। তাদের পেছনে লেলিয়ে দিলেন কতগুলো বেয়াদব ছাত্রনেতা আর বদমাশ ইউটিউবারদেরকে। সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলোকে অপমান করলেন, অপদস্থ করলেন, অবজ্ঞা করলেন। ফলে
কয়েক মাসের মধ্যেই মধ্যপন্থী বিএনপি এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সমর্থন হারালেন। আর সর্বশেষ নিজের পায়ে কুড়াল মারলেন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের মধ্য দিয়ে। যেই সেনাপ্রধানের কারণে আজ আপনি ক্ষমতায়, তার সাথেই বেইমানি করতে গেলেন। একবারও ভাবলেন না যে এই বেইমানির কারণে আপনার অন্য মিত্ররাও সতর্ক হয়ে যাবে, তারা জেনে যাবে যে আপনি তাদের সাথেও বেইমানি করতে পারেন। ক্ষমতার 4টি খুঁটির 3টি নিজের হাতে ভাঙলেন, রাখলেন মাত্র একটি খুঁটি, ধর্মীয় মৌলবাদী খুঁটি। আর এই একটি মাত্র খুঁটির উপর দাঁড়িয়ে আপনি সবাইকে ধমকাচ্ছেন, হুঙ্কার ছড়াচ্ছেন। ওহ বয়, নো ওয়ান লিসেন্স টু আ পাপেট, স্পেশালি আ ক্রিপেলড ওয়ান। কেবল খুঁটি ভেঙেই ক্ষান্ত হননি, সারা দেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আপনি একটা ষড়যন্ত্রকারী। 18 কোটি মানুষের কানের কাছে মাইক লাগিয়ে বলতে থাকলেন, আমি সেন্ট মার্টিন দিয়ে দেব, বন্দর দিয়ে দেব, করিডোর খুলে দেব। কিন্তু ক্যামেরার সামনে এসে বোকা বোকা চেহারা নিয়ে বলছেন, আমি গণতন্ত্র দেব, সংস্কার দেব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেব। পুয়ার ইউনুস, আপনি বাংলাদেশকে ভেবেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ইভেন্ট ফ্লোর, আর 18 কোটি মানুষ সিআইএর পাঠানো এক হিপনোটাইজড অডিয়েন্স। ভাবছেন আপনি যা বলবেন সবাই মন্ত্রমুগ্ধের মতো বিশ্বাস করে ফেলবে? আমরা সবাই মিলে কার্বন এমিশন শূন্যে নামাবো, আমরা সবাই মিলে বেকারত্বকে শূন্যে নামিয়ে দেব, সবাই মিলে গড়ে তুলবো এক জিরো প্রপার্টি ওয়ার্ল্ড। মামাবাড়ির আবদার। পশ্চিমাদের সামনে এসব বকজবাজি করবেন, তারা হয়তো বাহাবা দেবে, ছবি তুলবে, আর মনে মনে বলবে হাউ কিউট হিজ থার্ড ওয়ার্ল্ড অ্যাস্থেটিক্স। আবার কেউ হয়তো বলবে, লুক দ্য পুয়ার গাই কেম টু ইন্সপায়ার আস উইথ ড্রিমস। না মিস্টার ইউনুস, এটা বাংলাদেশ। এই দেশের মানুষের সক্ষমতা আওয়ামী লীগ আর বিএনপি পর্যন্তই। এখানে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে বনসাই হয়ে থাকতে হয়, আর আপনি এসে পড়েছেন দেশের সার্বভৌমত্ব গিলে খেতে। সমুদ্র বন্দর তুলে দেবেন, সেন্ট মার্টিন বিক্রি করবেন, মিয়ানমারের সীমান্ত খুলে দেবেন করিডোর বানিয়ে। কত বড় দুঃসাহস আপনার! Sorry, mister, but Bangladesh is not for sale. Not to you, not to anyone. But with what happens next, you must have concerns about The celebrations are going on. People are going through that. But at the same time, we need a government because the government collapsed. It doesn't exist anymore. Hasina has left the country. So how does it happen? We have interim government announced right now. The concept of interim government who will be responsible for holding election because we didn't have an election for many years now. So for the first time, it will be an election, fair, transparent election.